বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্প নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। আজ আমাদের অন্তিম পর্ব, লাস্ট এপিসোড। আজকের এই ভিডিওটা তুমি যদি দেখো, একই সঙ্গে আগের দুটো পর্বের আলোচনা যদি তোমার দেখা থাকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই গল্পটা জলের মতো সহজভাবে তুমি বুঝে যাবে এবং এই গল্প থেকে যেখান থেকে যেমন এমসিকিউ করা হোক না কেন, তুমি অনায়াসে সেই সব প্রশ্নের উত্তরও লিখতে পারবে। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের সকলের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা আমরা প্রকাশ করতে চলেছি। আমাদের বই প্রকাশের কাজ একদম শেষ পর্যায়ে। দেখো, বই বাইন্ডিং করা, আঠা লাগানো, রৌদ্রে শুকানো, এটার জন্য একটু সময় লাগবে। তারপর তোমরা তো জেনে অবাক হবে, তোমাদের পাঠ্য বইয়ের যে পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফে দেখবে লেখক পরিচিতি বা কবি পরিচিতির অংশ আছে। ওখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষাতে হবে। আমরা বই পাওয়া মাত্র ওই অংশের শর্ট কোশ্চেনও লিখে দিয়েছি। আমাদের বইতে তোমরা কিন্তু কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশের শর্ট কোশ্চেনও পাবে। এমনকি আমাদের ইংরেজি সেমিস্টার সহায়িকাতেও কিন্তু তোমাদের যে পাঠ্য বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফের বইয়ে থাকা অনুশীলনীগুলি সমাধান করে দেওয়া হয়েছে। তাই আমাদের বই একটু সময় লাগছে প্রকাশ হতে, যেহেতু সবেমাত্র বোর্ডের বইগুলো হাতে এসেছে। তবে এটুকু বলতে পারি, 15 থেকে 20 জুন তারিখের মধ্যে যে কোনো দিন আমাদের বই প্রকাশ হবে। আমরা টার্গেট রেখেছি 15ই জুন তারিখ। যেদিন বই প্রকাশ হবে তার আগেই এই চ্যানেলে আমি তোমাদের বইটা দেখিয়ে কেমন কি আছে বইয়ে সব কিছু জানিয়ে দেব। আমাদের বই কিন্তু তোমরা যে কোনো বইয়ের দোকান, অনলাইন, কলেজ স্ট্রিট সর্বত্র পাবে। একই সঙ্গে জানাই, আর্টসের এবং সায়েন্সের একাধিক সাবজেক্টের বইও আমরা প্রকাশ করব। তাহলে শুরু করছি মূল আলোচনা। আজকের পর্বে আমরা দুটো পৌষ পার্বণের দিনের ঘটনা জানতে পারব। আজকের পর্বে আমরা জানতে পারবো খেন্তির বিয়ের কথা। খেন্তির বিয়ে তো হলো, বড়লোক বাড়িতে হলো। খেন্তি কি সুখে থাকবে? আচ্ছা, খেন্তিকে কেন তার শ্বশুর বাড়ির লোকেরা টালা, একটা জায়গার নাম, সেখানে রেখে এসেছিল? খেন্তির বাবা কেন খেন্তির প্রসঙ্গ কেউ তার কাছে জানতে চাইলে তিনি কথাটা এড়িয়ে যেতে চাইতেন? সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই পর্বে। শেষের দিকে না, তোমার মনটা যেমন হু হু করে উঠবে, তুমি যেমন দুঃখে ভারাক্রান্ত হবে, কারো কারো চোখের পাতায় জলের ফোঁটাও দেখা দেবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। খুব সুন্দর এই ভিডিওটা, প্লিজ দেখো। যারা আগের 2 পর্ব মিস করে গেছো, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো এবং 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্যান্য গল্প, কবিতা, প্রবন্ধের আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখে নিও। দিনটা ছিল পৌষ সংক্রান্তির, অর্থাৎ পৌষ মাসের শেষ দিন। এই দিন বাংলার ঘরে ঘরে কিন্তু পিঠে পুলির উৎসব হয়। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। সন্ধেবেলাতে অন্নপূর্ণা একটা পাত্রে চালের গুঁড়ো, ময়দা, গুড় এগুলোকে ভালোভাবে চটকাচ্ছিলেন, অর্থাৎ মাখাচ্ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল, তার সঙ্গে তিনি পাশে রেখেছিলেন ছোট বাটিতে 1 বাটি তেল, অর্থাৎ এগুলো ছিল পিঠে তৈরির উপকরণ। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারিকেল কুড়িতেছে। তার বড় মেয়ে খেন্তি নারকেল কুরুনি দিয়ে নারকেল কোড়াচ্ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই। অন্নপূর্ণা প্রথমে খেন্তি তাকে পিঠে তৈরিতে সাহায্য করবে, এই সাহায্য গ্রহণ করতে স্বীকৃত হননি। তিনি রাজি ছিলেন না, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরিয়া ফেরে, তার জামা কাপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অন্নপূর্ণার মনে হয়
তার বড় মেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, বন বাজারে যায়, এ বাড়ি ও বাড়ি যায়, তার জামা কাপড়ও সূচি নয়, ছোঁয়াছুঁয়ি লেগে গেছে বা শাস্ত্রসম্মত নয়। এই কারণে এই পবিত্র কাজে সে মেয়ের সাহায্য নিতে চায়নি। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। অন্নপূর্ণা বলল, ঠিক আছে, তোমাকে আমি নারকেল কোড়াতে দেব, আগে হাত পা ধো, শুকনো জামা কাপড়, ভালো ধোয়া জামা কাপড় পরো। তারপর এগুলো পরার পর অন্নপূর্ণা তার মেয়েকে এই পদে নিযুক্ত করেন, অর্থাৎ তাকে এই পোস্ট দেন। কোন পোস্ট? যে আজকের পিঠেপুলির উৎসবে তুই আমাকে নারকেল কুড়ে দিবি। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখান পাতিয়া বলিল, মা ওই একটু খেতে দেবে? তার মানে ব্যাপারটা কি? অন্নপূর্ণা ভালো করে ওই আর কি গোলা, আমরা একটু আগে জানলাম কি কি, চালের গুঁড়ো, তারপর গুড়, এগুলো খুব ভালো করে মিশিয়ে যে গোলা প্রস্তুত করেছে সেটাকে উনুনে খোলা চাপাবে। তোমরা দেখবে বাড়িতে পিঠে রান্না করার খোলা হয়, যার মধ্যে ছোট ছোট বাটির মতো ঘর থাকে, যেখানে এই উপকরণগুলো দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিতে হয়। তো অন্নপূর্ণা যাচ্ছে খোলায় আর কি পিঠে চাপাতে। তার মেয়ে, ছোট মেয়ে রাধি একটু ডান হাত পেতে বলছে, মা আমাকে একটু খেতে দেবে? একটা সিনেমার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় দেখেছিলাম। অভিনেতা সোহম সেই সিনেমায় খুব ছোট, মাকে বলছে, মা আমাকে একটু হরলিক্স দাও না। ঠিক এই রকম, মা আমাকে একটুখানি এই গোলা খেতে দাও না। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। রাধি যে হাতটা প্রসারিত করে রয়েছে, পেতে রয়েছে, তার ওপর অন্নপূর্ণা কি করলো? 5 আঙুল দিয়ে একটা বিশেষ মুদ্রা রচনা করে। তোমরা দেখবে ডালের বড়ি দেওয়ার সময় হাতটাকে যেমন ফুলের মতো করে ছোট করে আনা হয়, ঠিক সেই রকম করে একটুখানি গোলা মেয়ের হাতে তুলে দিল। মেজো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। ছোট বোনের দেখা দেখি এবার মেজদিও বলছে, তার মেজো মেয়ে আর কি, পুটি, মা আমাকেও একটু দাও, তাড়াতাড়ি করে হাত মুছে চাইছে। খেন্তি সূচিবস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়াছিল। খেন্তি ভাবছে, আমি নারকেল কোরানোর কাজে ব্যস্ত রয়েছি, এখন যদি খেতে চাই তাহলে আমার জামা কাপড় এঁটো হয়ে যাবে, মা আবার বকবে। তাই সে কোনো কথা বলছিল না, কিন্তু লুব্ধ নেত্রে, লোভাতুর চোখে সে কিন্তু এইসব দেখছিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। অন্নপূর্ণা তার মেয়েকে ডেকে বলছে, এই খেন্তি, তুই ওই নারকেলের মালাটা, নারকেলের আঁচাটা নিয়ে আয় তো, ওর মধ্যে তোর জন্যও একটু গোলা রেখে দিই। খেন্তি ক্ষিপ্ত হস্তে খুব তাড়াতাড়ি করে নারকেলের উপরের মালাখানা, যাহাতে ফুটা নাই, তোমরা দেখবে কিছু কিছু নারকেল মালায় ফুটো থাকে, যেটা একদম ঠিকঠাক, যে নারকেল মালায় গোলা ঢাললে পড়ে যাবে না, এই রকম একটা সেইখানে সরাইয়া দিল এবং অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। এটা অন্নপূর্ণার সন্তান স্নেহ। অন্নপূর্ণা জানতো তার বড় মেয়ে একটু ভোজন রসিক, একটু খেতে ভালোবাসে, তাই অন্নপূর্ণা মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে, মেয়ে হয়তো ভয়ে চাইছে না, ওরে বাবা এখন খেতে চাইলে মা যদি বকে, কিন্তু মা, মেয়ের মন তো সব দিন পড়তে পারে, তিনি নিজে যেচে বললেন, এই একটা কিছু দে, তোর জন্য একটুখানি গোলা তুলে রাখি। শুধু গোলা দিলেন না, একটু বেশি করেই দিলেন। মেজো মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবার মেজো মেয়ে পুটি বলছে, জেঠিমারা না, ওই আমাদের পাশের বাড়ির জেঠিমারা অনেকটা দুধ নিয়েছে, রাঙা দিদি জেঠিমার মেয়ে ক্ষীর তৈরি করছিল, ওদের বাড়িতে আজকে অনেক রকম পিঠে হবে। এই কথাটার মধ্যে দিয়েই না ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা অনেকটা ফুটে ওঠে। একদিকে বড়লোক বাড়ি তার জেঠিমারা, পাড়ার জেঠিমারা,
তাদের বাড়িতে কত রকমের পিঠে হচ্ছে। আর এদিকে পৌষ পার্বণের দিনে অন্নপূর্ণার ঘরে অর্থাৎ খেন্তিদের বাড়িতে খুব অল্প আয়োজন। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগতক্তি এই সব হয়েছে। খেন্তি বলছে, আরে এবেলা নয়, ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল ওই পাড়ার সুরেশ কাকা আর তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগতক্তি এই সব আর কি ওদের বাড়িতে হয়েছে। এই বিচিত্র এগুলো আর কি পায়েস বাদে ঝোলপুলি মানে দুধ পুলি আমরা যেটাকে বলি, এই রকম কিছু পিঠে ওই বাড়িতে হয়েছিল। পুটি জিজ্ঞেস করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? কত বড় একটা প্রশ্ন ভাবো তো। এরা গরিব, এদের বাড়িতে কোনো রকমে নারকেল দিয়েই পাটিসাপটা পিঠে বানানো হয়। আর আজকে খেন্তি প্রশ্ন করে বসলো, মা, ক্ষীর না দিলে নাকি পাটিসাপটা হয় না? দেখো, পুটি তো ছোট মেয়ে, প্রতিবেশীদের বাড়ি থেকেই সে শুনেছে যে ক্ষীর দিলে পাটিসাপটা ভালো হয়, তাই সে তার মাকেই প্রশ্নটা করছে। খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। পুটি বলছে, ওই খেদি বলছিল ক্ষীর না দিলে নাকি পাটিসাপটা হয় না। আমিও বলেছি আমার মা তো শুধু নারকেল কোড়া দিয়ে আর কি পাটিসাপটা বানায়, কই সেটা খেতে তো খুব ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। মেয়ে যে প্রশ্ন করেছে, কি উত্তর দেব, প্রশ্নের উত্তর কি দেওয়া যায় এটা অন্নপূর্ণা ভাবছে। আর খোলাতে, যে খোলাতে পিঠে ভাজা হবে তাতে একটু তেল মাখাচ্ছে। খোলায় তেল মাখালে পিঠেগুলো খোলা থেকে খুব সহজেই আর কি ছাড়িয়ে নেওয়া যায়, না হলে অনেক সময় পিঠে ওই খোলার সঙ্গে এঁটে যায়। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে বানায় কি না। খেন্তি দেখো বড় মেয়ে, ওর মার পক্ষ নিয়ে কিছু কথা বলছে, বলছে খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে বানায় কি না, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেই দিন জামাই এলে ওদের বাড়ি দেখা করতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো এমন গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই হয় খেতে। সত্যি কথা বলতে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, তোমরা জানো, আঙুর ফল টক। এরা তো গরিব, এরা আর কি কোনোদিন ওই রকম ক্ষীর দিয়ে ঘিয়ে ভাজা পিঠে বানাতে পারে না। খেন্তি কতটা বুদ্ধিমতী, সে নিজেকে সান্ত্বনা দিতে এবং মা যাতে দুঃখ না পায় সেজন্য কি বলছে, হ্যাঁ সেই দিন ওই খুড়িমার বাড়িতে গেছিলাম, জামাই এসেছিল বলে উনি পিঠে বানিয়েছিল, আমায় দিল, কি বিচ্ছিরি ধরা ধরা গন্ধ, ওরকম ঘি আর ক্ষীর দিলেই কি ভালো হয় নাকি পিঠে? পরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞেস করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? বেপরোয়াভাবে খেন্তি এই কথাগুলো কেন বলল? মা যাতে খুশি হয়, তারপরেই সে ঘুষটা চেয়ে নিল। তোমরা যেমন ধরো কি করো, আমিও ছোটোবেলায় করতাম, আজকে ধরো কিছু চাইছি, আমার আজকে এগরোল খেতে খুব ইচ্ছে করছে, আমি কী করতাম, একটু জোরে জোরে পড়তাম। বাবা দেখতো ছেলে তো পড়ছে, তারপরে বিকেলবেলায় বাবা বাজারে যাওয়ার আগে বলতাম, বাবা আজকে এগরোল নিয়ে এসো তো। ঠিক এই কাজটা মার মন জুগিয়ে কিছু কথা বলে তারপরে খেন্তি মার দিকে একটু আর চোখে চেয়ে বলছে, মা, একটুখানি নারকেল কোড়া নেব? অন্নপূর্ণা বলিল, নে, কিন্তু এখানে বসে খাস নে। খেন্তি নারিকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারি না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। খেন্তি এক থাবা নারকেল কোড়া নিয়ে একটু দূরে গিয়ে খাচ্ছে। আমরা অনেকেই বলি মুখ নাকি মনের আয়না, মুখ দেখেই মনের কথা পড়া যায়। যদি সত্যিই তেমন হয়, লেখক বলছেন যে খেন্তির মুখ দেখে বোঝা যাবে এই নারকেল কোড়া খেয়ে সে কতটা মানসিক তৃপ্তি পেয়েছে, মানে সে কতটা আনন্দিত, সে কতটা পরিতৃপ্ত। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা
বলিলেন, ওরে তোরা সব আয়, এক এক টুকরো পাতা পেতে বসতো, দেখি গরম গরম দিই, খেতে জল দেওয়া ভাত আছে, ও বেলা বার করে নিয়ে আয়। ঘণ্টাখানেক পরে পিঠে টিঠে হয়ে যাওয়ার পর অন্নপূর্ণা বলছে, এই তোদের গরম গরম একটু তরকারি দেব, আর ও বেলার আমাদের পান্তা ভাত আছে জল দেওয়া, আয় তোরা সবাই খাবি। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব মনোপুত হইল না। খেন্তির কাছে তার মায়ের এই প্রস্তাবটা মোটেই মনের মতো হলো না, কারণ খেন্তি ভাবছে পিঠে হয়েছে, আমরা পিঠে খাবো, কিন্তু ওর মা বলছে জল দেওয়া ভাত আর গরম গরম তরকারি খাবি। তাহা তার মুখ দেখিয়াই বোঝা গেল, খেন্তির মুখ দেখেই বোঝা গেল এই প্রস্তাব, তার মার প্রস্তাব তার কাছে মনোপুত হয়নি। পুটি বলিল, মা বড়দিদি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। পুটি বলল, মা বড়দিদি তো এই পিঠে খেতে ভালোবাসে, থাক না আজকে আমরা পিঠে খাই, আমরা ভাত কালকে খাবো। খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, মানে পুটি মিষ্টি ভালোবাসে না, তাই অল্প কটা মানে খান কয়েকখানা পিঠে খাওয়ার পরে সে আর খেতে চাইছে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। আগেই বলেছি খেন্তি একটু ভোজন রসিক, খেতে ভালোবাসে, সবার খাওয়া কমপ্লিট, তবু কিন্তু খেন্তি খাচ্ছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। খেন্তি খেতে খেতে ঘাড় নেড়ে বোঝালো, হ্যাঁ আমি সম্মতি দিচ্ছি, আমি আরও খাবো। অর্থাৎ খেন্তি শান্তভাবে খেয়েই যাচ্ছে, 18-19টা পিঠে প্রায় খেয়ে নিয়েছে। তার মা বলছে আরও দেব? খেন্তি বলল, হ্যাঁ আমি আরও খাবো। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ উজ্জ্বল দেখাইল, মানে সে খুব পরিতৃপ্ত হলো। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল। মাকে একটু কমপ্লিমেন্ট দিল, মা ওই যে তুমি পিঠে তৈরি করার আগে একটু আর কি ব্লেন্ড করে নাও, একটু ফেটিয়ে নাও, ভালো করে মাখিয়ে নাও, ওতেই কিন্তু এত টেস্ট হয়। এটা বলে সে পুনরায় খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা এই যে রান্নার সরঞ্জামগুলো যা দিয়ে এতক্ষণ পিঠে তৈরি হয়েছে সেগুলো সরাতে সরাতে তার শান্ত নিরীহ এবং একটু খেতে ভালোবাসে এই মেয়েটার দিকে চেয়ে থাকলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, আমার মেয়েটা তো খুব ভালো, শান্ত, কখনো মুখে মুখে তর্ক করে না, যে বাড়িতে ওর বিয়ে হবে তাদেরও খুব আনন্দ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, ভালো কাজকর্ম করে, ওকে বকো মারো, ওর কিন্তু কখনো মুখ থেকে কোনো টু শব্দ বেরোয় না। উঁচু কথা তো কেউ শোনেই নি, ও যে কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলবে, মুখে মুখে তর্ক করবে, গণ্ডগোল করবে, এই কথা তো কেউ শোনেনি। বৈশাখের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। বৈশাখ মাসের প্রথম দিকে সহায় হরির একটা দুঃসম্পর্কের আত্মীয়র তত্ত্বাবধানে মানে সেই ঘটকালি করে খেন্তির বিয়ে দিয়ে দিল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। যার সঙ্গে খেন্তির বিয়ে হলো এটা সেই বরের সেকেন্ড বিয়ে, দ্বিতীয় বিয়ে। তো দুইবার বিয়ে করলেও এটা তার দ্বিতীয় বিয়ে হলেও লোকটির বয়স 40-এর বেশি নয়। ভাবো তো, একদিকে খেন্তির বয়স 15, অন্যদিকে 40 ছুঁই ছুঁই একজন যুবকের সঙ্গে খেন্তির বিয়ে হলো। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। অন্নপূর্ণা অর্থাৎ খেন্তির মা প্রথমে এই ছেলেকে জামাই করতে মোটেই চাননি, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, অর্থাৎ এদের টাকা কড়ি ভালো ছিল, অর্থ প্রতিপত্তি ভালো ছিল, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায়, অর্থাৎ তাদের বিল্ডার্সের বিজনেস, 2 পয়সা নাকি করিয়াছে, মানে এরা নাকি এই ব্যবসা করে বেশ কিছু টাকা কামিয়েছে। আমরা বলি না ওর 2 পয়সা কামিয়ে নিয়েছে,
পয়সা মানে দুটো পয়সা না, মানে বেশ কিছু পয়সা কামিয়েছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা, মানে এই রকম পাত্র সচরাচর মেলে না। তাই এখানেই বিয়ে ঠিক হলো। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, যে অন্নপূর্ণা আর তার জামাইয়ের মধ্যে খুব একটা বেশি বয়সের ব্যবধান নেই, জামাইটা একটু বুড়ো গোছের। অন্নপূর্ণা তাই জামাইয়ের সামনে যেতে একটু সংকোচ, একটু লজ্জা, একটু ইতস্তত বোধ করছিলেন। পরে পাছে খেন্তি মনে কষ্ট হয়, সেই জন্য আর কি, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। পরে অন্নপূর্ণা ভাবলো আমার মেয়ে দুঃখ পাবে যে মা আমার বরের মুখ দেখেনি, মা তার জামাইকে আশীর্বাদ করেনি। এটা ভেবে তিনি কি করলো, তিনি জামাইকে বরণ করলেন আর খেন্তির মোটাসোটা নাদুস নুদুস হাতখানা জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। এটা তো বাংলার মায়েদের একটা চিরন্তন ছবি। কন্যা বিদায়ের মুহূর্তে তারা চোখের জল বিসর্জন করেন, এক্ষেত্রেও তাই হচ্ছে। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা যারা পালকি বয় সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। মেয়ের বাড়ি থেকে যখন পালকি নিয়ে বর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন যারা পালকি বইছিল তারা আমলকি তলায় একটুখানি দাঁড়ালো, পালকিটা নামালো। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। অন্নপূর্ণা দেখল তাদের পাঁচিলের ধারে যেখানে নীল নীল রঙের মেদি ফুল মাথা নিচু করে রয়েছে, অর্থাৎ ফুটে রয়েছে, সেখানে আর কি একটুখানি পালকির বাইরে থেকে দেখা যাচ্ছে তার মেয়ে খেন্তি কম দামের বালুচুরির যে শাড়ি তার আঁচলটা বেরিয়ে রয়েছে। তাহার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? তার মা উদ্বেলিত, তার মার মনে অনেক সংশয়। আমার মেয়েটা শান্ত, নিরীহ, খেতে ভালোবাসে, অন্যের ঘরে তো পাঠালাম, তারা কি আমার মেয়েকে ঠিকঠাকভাবে রাখতে পারবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো, তুমি কেঁদো না, আর কি এটা বলতে চাইছিল। ওপাড়ার ঠান দিদি বলিলেন, বিয়ের সময় দেখবে একটু রঙ্গ তামাশা, একটুখানি মজার কথা হয়। তার ঠান দিদি বলছে, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে, আগে নাতি হোক তবে তো। আরে মেয়ের বাড়িতে গিয়ে কি বাবা মারা থাকে? আগেকার দিনে মেয়ের বাড়িতে গিয়ে কিন্তু কন্যা পক্ষের লোকজনেরা, অর্থাৎ মেয়ের বাবা মা, তারা জলও গ্রহণ করতো না, খেতেনও না। তো বলছে, আরে তোর বাড়িতে কেন তোর বাবা মা যাবে, আগে একটা নাতির মুখ দেখা, আগে তোর ছেলেপুলে হোক, তারপর না তোর বাবা গিয়ে নাতি পুতি সহ তোকে এই বাড়ি নিয়ে আসবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল, কারণ নাতির কথা বলেছে। আর একটা সন্তানের জন্ম কখন হয় সেটা আমরা সবাই জানি, বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক মিলন হয়। তো এই কথার মধ্যে, রাঙা দিদির এই কথার মধ্যে একটু সেই ইঙ্গিত আছে। তাই খেন্তির মুখটাও লজ্জায় রাঙা হয়ে উঠল। জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, মানে সে একটু নাছোড়বান্দা মেয়ের মতো করে, একগুয়ের মতো, একরোখাদের মতো বলল, যাবে না বই কি, দেখো তো কেমন না যায়। আচ্ছা দেখো, সময় হোক, আমার বাবা না গিয়ে থাকতে পারে কি না। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলাতে উঠোনের মাচার ওপর আর কি আমশক্ত শুকোতে দেওয়া ছিল, সেইগুলো যখন তুলতে যেত অন্নপূর্ণার মনটা তখন খুব ভারাক্রান্ত হয়ে উঠত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে,
কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনাটা ছিঁড়ে একটুখানি আমসত্ব দেবে আমায়, এইটা। অর্থাৎ মা আমশক্ত তুলছে, মনে পড়ছে তার মেয়ের কথা, যে আমার মেয়ে আমশক্ত খেতে কত ভালোবাসতো। ওই মেয়ের বিয়ে না হয়ে যদি যেত, ও যদি এ বাড়িতে থাকতো, তাহলে আজ হয়তো কোথা থেকে দৌড়তে দৌড়তে এসে হাত পেতে বলতো, মা ওই কোনার দিক থেকে ছিঁড়ে একটু আমশক্ত দাও না। এবার যেটা আমরা পড়ব, এই জায়গাতে দেখব একজন অসহায় পিতার আর্তনাদ। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছিলেন। বিষ্ণু সরকার, যে কিনা সহায় হরির প্রতিবেশী, সে তালপাতার চাটাইয়ের ওপর বসে ময়দা যেমনভাবে মাখায় তেমনভাবে কি যেন একটা মাখাচ্ছে। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? অর্থাৎ বিষ্ণু সরকার বলতে চাইছে, দেখো সব তো আর অমানুষ হয় না পাত্রপক্ষরা, আর তাছাড়া আমি পাত্রপক্ষকে যে টাকা দেব, 15 টাকা আমার মেয়ের বিয়ে উপলক্ষে, সেটা নগদেই দেব, ধার বাকি রাখবো না। তা তোমার মেয়ের হয়েছিল কি বলো তো? সহায় হরি হুকাটায় 5-6টি তান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হইয়াছিল শুনলাম আমার মেয়ের বসন্ত মানে পক্স রোগ হয়েছিল। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দিয়ে যাও, তবে মেয়ে নিয়ে যাও। আমার মেয়েকে কোনো মতেই ওরা বাপের বাড়ি আসতে দিত না। ওই 250 টাকা মতো বাকি ছিল, মানে 15 টাকা, ওরা যা চেয়েছিল 250 টাকা মতো বাকি ছিল। ওদের কথা, পাত্রপক্ষের কথা, যে ওই 250 টাকা আগে শোধ করো, তারপর মেয়েকে বাড়িতে বেড়াতে নিয়ে যাও। এই কথা শুনে বিষ্ণুবাবু বলছেন, একেবারে চামার, আরে একেবারে ছোট লোক, একেবারে নির্লজ্জ, খারাপ মানুষ। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। আবার সহায় হরি বলছে, আমি আমার আর কি জামাই বাড়িতে বললাম 250 টাকাটা আমি ক্রমে ক্রমে অল্প অল্প করে শোধ করে দেব। পূজার তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না ভেবে দেখলাম কি না। উনি বলল যে আমি যে পুজোর সময় যাব মেয়েকে আনতে, তাও যাইনি, কারণ পুজোর সময় যদি আর কি মেয়ের বাড়িতে যাই, সেখানে পুজোর তত্ত্ব নিয়ে যেতে হবে কম করে, 30 টাকা সেখানে খরচ। মেয়ের নানা নিন্দে উঠালে ওরা আমার মেয়ের নামে নানা আর কি নিন্দার কথা ছড়ালো। ছোট লোকের মেয়ের মতো চলে, হা ভাতে ঘরের মতো খায়, হা ভাতে মানে যারা খেতে পায়নি, মানে লোভীর মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। মানে এর পরে এই অসহায় পিতার কণ্ঠস্বর বন্ধ হয়ে আসছে, কথা বলতে পারছে না, তিনি তাড়াতাড়ি হুকো টানছেন। তারপর অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিল, তারপর মানে এরপর কি হলো? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এমন হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। অর্থাৎ যখন সহায় হরি তার মেয়েকে দেখতে গিয়েছিল পৌষ মাসে, মেয়ের শাশুড়ি শুনিয়ে শুনিয়ে বলল, হাভাতে ঘরের মেয়ে, ছোট লোক ঘরের মেয়ে এনেছি, এই রকম ছোট লোকদের সঙ্গে কেন কুটুম্বিতা করলাম? হ্যাঁ, তোমরা এসো মেয়ের বাড়িতে, হাতে করে উপহার আনবে, না খালি হাতে এসো, ইত্যাদি ইত্যাদি। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, এবার সহায় হরি বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে বলছে, বিষ্ণু সরকার তাদের প্রতিবেশী, বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে, সহায় হরি শুষ্কস্বরে হা হা করিয়া
খানিকটা শুষ্ক হস্য করিলেন। আমরা ছোট লোক, আচ্ছা খুড়ো তুমি বলো, আমরা ছোট লোক, যখন নীলকুঠি ছিল এই অঞ্চলে, সেই আমলে আমাদের পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যে তার কথাতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এত প্রতিপত্তি ছিল। আমরা সেই ফ্যামিলির লোক। আজ হয়তো আমাদের সেই সব টাকা কড়ি অতীত, কিন্তু আমরা কি ছোট লোক বাড়ির লোক নাকি? এটা বলে আভিজাত্যের গৌরবে যে এত অভিজাত পরিবারের আমাদের জন্ম, সেই কথা মনে করে সহায় হরি খানিকটা শুষ্ক হাসি হাসলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িল। এরকম বলে মাথাটা আর কি নাড়ল। আবার বলা শুরু করলো সহায় হরি। তারপর এমন চামার বসন্ত গায়ে বেরোতেই ওর গা থেকে যখনই পক্স বেরোলো, তালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি। বলছে কি চামার তারা জানো, মেয়েটার গায়ে যেই বসন্ত আর কি ফুটে বেরোচ্ছে, যেই পক্স দেখেছে, সঙ্গে সঙ্গে ওকে টালা একটা জায়গার নাম, সেখানে আমার এক দুঃসম্পর্কের বোন থাকতো, তার বাড়িতে ফেলে রেখে গেল। ওরা একবার কালীঘাটে পুজো দিতে এসে জেনেছিল টালাতে আমার এক বোনের বাড়ি আছে। আমায় যদি একবার সংবাদ দিত, আমি মেয়েটাকে নিজের কাছে এনে ভালোভাবে সেবা শুশ্রূষা এর চিকিৎসা করতে পারতাম। এবার বিষ্ণু সরকার বলছে দেখতে পাওনি মানে মেয়েটাকে কি শেষ দেখাও দেখতে পারোনি? সহায় হরি বলছে না, এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো বেশি সুবিধে হবে না। অর্থাৎ মেয়ের কথা, মেয়ের মৃত্যুর কথা বাবা কি নিজের মুখে বলতে পারে? তাই বাবা প্রসঙ্গটা ঘোরানোর জন্য বলছে চলো আমরা মাছ ধরতে যাই, এটাই মূলত বলল। আমরা একদম একটু আগে পড়েছিলাম যে বিষ্ণু সরকার আটার মতো কি যেন মাখাচ্ছে। আসলে ওখানে বিষ্ণু সরকার এই মাছ ধরবার জন্য যে চার অর্থাৎ মাছের খাবার সেটাই তৈরি করছিলেন। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। সেই এক পৌষ পার্বণে আজ পড়লাম যে খেন্তি শুদ্ধ বস্ত্র পরে নারকেল কুড়ে দিয়েছিল। আর এবার আবার পৌষ পার্বণ এসছে। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। সন্ধ্যার সময় রান্নাঘরে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলির পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করিতেছিলেন। এটা আর কি ওই সাঁচ পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো তৈরি করছিলেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছিল। মানে প্রচুর শীত পড়েছে। রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন মা, ওই চালের গুঁড়োতে একটু জল দাও। পুটি বলিল আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? তোমরা দেখবে সাঁচ পিঠেতে অনেকে ধনে পাতা দেয়, অনেকে লঙ্কা দেয়, অনেকে নুন দেয়। ও মা দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। দেখো মা, রাধির জামা কাপড় কোন দিকে চলে এসছে, ও তো এক্ষুনি আগুনে পুড়বে। এই যে দেখো একদম উনুনের কাছে চলে এসছে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়, গোলা তৈরি হয়ে গেল। গোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। তোমরা দেখবে যে সাঁচ পিঠেতে সাঁচে আর কি সাঁচের থাকে, মানে ছোটো ছোটো বাটির মতো থাকে, ওর মধ্যে চালের গুঁড়ো আর কি যে মেশানো পেস্ট সেটা দিয়ে উপরে একটা ঢাকনি থাকে, সেটা চেপে দেয়। আর খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি চাপিয়া দিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল, মানে ফোলা ফোলা সাঁচের পিঠে হলো। পুটি বলিল মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সাড়া ষষ্ঠী কি? বাংলার একটা প্রবাদ আছে যে প্রথম পিঠে সড়া গাছের অর্থাৎ শেওড়া গাছে নিচে নিক্ষেপ করে আসতে হয়। কেন?
ওই গাছে থাকে মা সরাষষ্ঠী। তিনি কি? তিনি সন্তান এবং বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করেন। তাই বাংলার মায়েরা পিঠে পুলি করে প্রথম পিঠেটা সরাষষ্ঠীর উদ্দেশ্যে জঙ্গলে নিক্ষেপ করত। পুটি সেই কথাই বলল যে মা দাও প্রথম পিঠেটা ফেলে আসি। অন্নপূর্ণা বলিল একা যাস নে, রাধিকে নিয়ে যা, অন্ধকার একা যাস নে, আর দুই বোন যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলে থলে সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে। মনে হচ্ছে যেন আকাশের জ্যোৎস্না ওই তেলাকচু ফুলের মধ্যে যেন আটকে রয়েছে। এক ধরনের লতানো গাছ হচ্ছে তেলাকচু, ওখানে সাদা সাদা ফুল হয়। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তারপর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। চারিদিক শুনশান অন্ধকার, তার ভয় লাগছে। পুটি তাড়াতাড়ি করে এসে আবার ফিরে এসে তাদের পিছনের দরজা বন্ধ করে দিল। পুটি রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞেস করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেইখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাত তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার কণ্ঠস্বরটা যেন ক্রমে ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে, মানে পাখিটাও যেন ঘুমিয়ে পড়ছে। দুই বোন খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত, আমাদের দিদি পিঠে খেতে বড্ড ভালোবাসত। তিনজনই নির্বাক হইয়া বসিয়া রহিলেও তিনজনই, দুই মেয়ে আর অন্নপূর্ণা, চুপ। কারণ সন্তান হারানোর বেদনা মায়েরা কোনোদিনও ভুলতে পারে না। তারপর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। তাদের তিনজনেরই চোখ গিয়ে পড়ল উঠোনের একটা কোণায়, আটকে পড়ল চোখ। সেইখানে সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটির মাচা জুড়াইয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহিরে দুলিতেছে, সুপুষ্ট, নধর, প্রবর্ধমান, যা বড় হচ্ছে, জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ তারা তিনজনই হঠাৎ তাকিয়ে পড়ল উঠোনের এক কোণায় পোতা সেই পুঁই মাচাটার দিকে। সেই একটা শুকনো পুঁই গাছ যেটা তাদের মৃত কন্যা খেন্তি পুঁতে গেছিল। আজ সেই পুঁই মাচায় পুঁই গাছটা ভীষণ সুন্দর লাবণ্যময় হয়ে উঠেছে, কচি কচি ডগা, এমনকি গাছটা এত বেড়ে গেছে যে মাচায় ধরছে না, মাচা থেকেও নিচের দিকে অনেক ডালপালা ঝুলে পড়েছে। আসলে এই পুঁই মাচা গাছটা খেন্তির প্রতীক। খেন্তি যদি বেঁচে থাকতো সেও তো আজ এক লাবণ্যময়ী কন্যায় পরিণত হতো। সে নেই, তার স্মৃতিচিহ্ন স্বরূপ পুঁই মাচাটা, পুঁই মাচায় পুঁই গাছটা আজও রয়ে গেছে। এই হলো সম্পূর্ণ গল্প। গল্পটা বললাম, জানো তো এই গল্পের আড়ালে রয়ে গেছে অনেক কথা যেগুলো আলোচনা করা যায়। তোমরা শুনতে চাইলে বলো, কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করবো। আর যেটা বললাম, শর্ট কোয়েশ্চেনের ওপর যদি আলাদা একটা ভিডিও চাও এই গল্প থেকে, সেটাও আমায় লিখে জানিও। তোমাদের বিড়াল প্রবন্ধ আমি পড়িয়েছিলাম প্রথম পর্ব, তারপর আর লাস্ট অংশটুকু আলোচনা করা হয়নি। আগামী ভিডিওতে কিন্তু আমরা সেই পার্টটাও পোস্ট করে দেব। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো চালিয়ে যাও। অনেক অনেক শুভকামনা রইল।